ইউটিউবে প্রথম ভিডিও কোনটা এটা হয়তো আমাদের অনেকেরই জানা, কিন্তু একটা ব্যাপার কি জানেন? সেই ভিডিওর যিনি নির্মাতা, তিনি এখন ইউটিউবের সবচেয়ে বড় সমালোচকদের একজন। চলুন আজ তার এই অবাক করা সফরের কথাই শোনা যাক। ২০০৫ সালের ২৩শে এপ্রিল ইউটিউব নামে একেবারে নতুন একটা ওয়েবসাইটে ১৯ সেকেন্ডের একটা সাদামাটা ভিডিও আপলোড করা হলো। স্যানডিয়েগো চিড়িয়াখানায় হাতির সামনে দাঁড়ানো এক তরুণের ছোট্ট একটা ক্লিপ। কে জানত এই সাধারণ ভিডিওটাই একটা বিপ্লবের শুরু ছিল, যা আমাদের বিনোদনের পুরো দুনিয়াটাকেই বদলে দেবে। কিন্তু আসল টুইস্টটা হলো এই ঐতিহাসিক ভিডিওর নির্মাতা, যিনি আবার ইউটিউবের একজন সহপ্রতিষ্ঠাতাও, এখন এই ভিডিওটাকে ব্যবহার করেন ইউটিউবের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসেবে। কিন্তু কেন? নিজের সৃষ্টির বিরুদ্ধে কেন দাঁড়ালেন তিনি? উত্তরটা জানতে হলে আমাদের গল্পটা একদম শুরু থেকে শুনতে হবে। চলুন তাহলে গল্পটা একদম গোড়া থেকে শুরু করা যাক। জাভেদ করিমের এই জার্নিটা কিন্তু সিলিকন ভ্যালিতে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল প্রযুক্তির দুনিয়া থেকে অনেক দূরে, যাকে বলা হতো আয়রন কার্টেন বা লৌহ যবনিকা, তার ওপারে। জাভেদ করিমের জন্ম ১৯৮৯ সালে তৎকালীন পূর্ব জার্মানিতে। তার বাবা ছিলেন একজন বাংলাদেশি গবেষক আর মা একজন জার্মান বিজ্ঞানী। মানে শুরু থেকেই তার জীবনে দুটো ভিন্ন সংস্কৃতির একটা দারুণ মিশ্রণ ছিল। করিমের পরিবারের যাত্রাটা খুব একটা সহজ ছিল না। বর্ণবাদের শিকার হয়ে প্রথমে তারা পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে যান, কিন্তু সেখানেও একই সমস্যার মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত ১৯৯২ সালে তারা আমেরিকায় চলে আসেন। একটা ভালো জীবনের খোঁজে একটা পরিবারের নিরন্তর লড়াই ছিল এটা। ইউনিভার্সিটি অফ ইলিনয়ে পড়ার সময়েই তার জীবনে একটা বড় মোড় আসে। তিনি হুট করেই পড়াশোনা ছেড়ে দিয়ে যোগ দেন পেপ্যাল নামে ছোট্ট একটা স্টার্টআপে। আর এই একটা সিদ্ধান্তই তাকে টেক ওয়ার্ল্ডের ইতিহাসে জায়গা করে দেয়। আর পেপ্যালেই সে সম্পর্কের শুরুটা হয়েছিল, যা থেকে পরে জন্ম নেয় আজকের এই ইউটিউব। পেপ্যালে কাজ করার সময় করিমের সাথে পরিচয় হয় আরও দুজনের, চ্যাড হার্লি আর স্টিভ চেন। এই তিন বন্ধু মিলেই একটা নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, আর সেটারই ফল হলো ইউটিউব। মজার ব্যাপার হলো, করিমই জাওয়েড নামে সাইটের একেবারে প্রথম অ্যাকাউন্টটা খোলেন। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি নিজের বানানো একটা প্ল্যাটফর্মে প্রথম ভিডিওটা আপলোড করছেন। ওই একটা ক্লিকের মাধ্যমেই যেন একটা নতুন যুগের সূচনা হলো। আর এই হলো সেই ভিডিও। দেখুন কি ভীষণ সাধারণ, কোনো এডিটিং নেই, কোনো জাঁকজমক নেই, শুধু হাতির লম্বা শুন নিয়ে কিছু কথা বলা। কিন্তু আজকের ইউটিউবের যে কোটি কোটি ভিডিওর মহাসাগর, তার প্রথম ফোঁটা ছিল এটাই। আর এর ভিউজ শুনলে অবাক হতে হয়। ২০২৬ সালের শুরু পর্যন্ত এই ১৯ সেকেন্ডের ভিডিওটা দেখা হয়েছে ৪৮ কোটিরও বেশিবার। এটা এখন আর শুধু একটা ভিডিও নয়, এটা ইন্টারনেট ইতিহাসের একটা আইকন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, ইউটিউবের তিনজন প্রতিষ্ঠাতা, অথচ জাভেদ করিমের নামটা চ্যাড হার্লি বা স্টিভ চেনের মতো উত্তরটা পরিচিত না কেন? চলুন এর কারণটা খুঁজে বের করা যাক। এটা আসলেই একটা ভাবার মতো বিষয়। একজন ফাউন্ডার হয়েও কেন তিনি এতগুলো বছর ধরে প্রায় লাইমলাইটের বাইরেই ছিলেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে কোম্পানি শুরুর দিনগুলোতে তার নেওয়া একটা সিদ্ধান্তের মধ্যে। ঘটনাটা হলো, ইউটিউব যখন শুরু হয়, করিম তখন তার পড়াশোনাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ করার জন্য তিনি কোম্পানিতে ফুল টাইম কর্মী হিসেবে যোগ না দিয়ে একজন উপদেষ্টা হিসেবে ছিলেন, আর এ কারণেই তিনি কোম্পানির একটা ছোট শেয়ার নিয়েছিলেন। কিন্তু এই আড়ালে থাকা মানুষটি সবার সামনে আসেন তখন, যখন গুগল $1.65 বিলিয়ন এক বিশাল চুক্তিতে ইউটিউবকে কিনে নেয়। তখনই সারা দুনিয়া প্রথমবার এই তৃতীয় প্রতিষ্ঠাতার কথা জানতে পারে, আর তার সাফল্যের পরিমাণটাও বুঝতে পারে। কোম্পানির শেয়ার কম থাকলেও গুগল যখন ইউটিউবকে কেনে, তখন করিমের সেই কম শেয়ারের দামই ছিল প্রায় $64 মিলিয়ন। ভাবা যায়, এটা থেকেই বোঝা যায় তার অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল। ইউটিউবের পরেও কিন্তু করিম থেমে থাকেননি। তিনি একজন দারুণ সফল ইনভেস্টর হিসেবে পরিচিতি পান। এয়ারবিএনবির মতো কোম্পানিতে একেবারে শুরুর দিকে যারা বিনিয়োগ করেছিলেন, তিনি তাদের একজন। শুধু তাই না, তার ফান্ড রেডিট, প্যালান্টিয়ারের মতো আরও অনেক বড় বড় কোম্পানিতেও বিনিয়োগ করেছে। তো সফল একজন ইনভেস্টর, ইউটিউবের ফাউন্ডার, সবকিছুই তো ঠিকঠাক। তাহলে গল্পের শুরুতে যে প্রশ্নটা ছিল, সেখানে ফেরা যাক। কিভাবে তিনি তার নিজেরই তৈরি করা প্ল্যাটফর্মের একজন সমালোচক হয়ে উঠলেন? করিম প্রতিবাদের জন্য খুব অদ্ভুত কিন্তু পাওয়ারফুল একটা উপায় বেছে নেন, তার সেই প্রথম ভিডিওটাকেই। ২০১৩ সালে ইউটিউব যখন কমেন্টের জন্য গুগল প্লাস অ্যাকাউন্ট বাধ্যতামূলক করে, তিনি প্রথমবারের প্রতিবাদ করেন। এরপর ২০২১ সালে যখন ডিসলাইক কাউন্ট সরানো হয়, তখনও তিনি নির্মাতাদের পাশে দাঁড়ান।
এমনকি পরিবেশ দূষণ নিয়েও তিনি এই ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন। 2013 সালে গুগল প্লাস নিয়ে তার বিরক্তিটা ছিল একেবারে স্পষ্ট। নিজের ভিডিওর ডেসক্রিপশনে তিনি ছাছাছোলা ভাষায় এই প্রশ্নটা লিখে দেন, যা আসলে তখন লাখ লাখ ইউটিউব ব্যবহারকারীর মনের কথা ছিল। এরপর আবার 2021-এ ইউটিউবের ডিসলাইক কাউন্ট সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি লেখেন, যখন সব ইউটিউবার একমত যে ডিসলাইক সরানো একটা বোকার মতো কাজ, তাহলে সম্ভবত এটাই সত্যি। এখানেও তিনি সরাসরি ক্রিয়েটারদের পক্ষ নিয়ে কথা বলেছেন। মানে ব্যাপারটা দেখুন, জাভেদ করিম কিন্তু একদম অন্যরকম একটা কাজ করছেন। তিনি ইউটিউবের ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্তটাকেই একটা আধুনিক নোটিশ বোর্ডের মতো ব্যবহার করছেন, আর এর মাধ্যমে নিজের তৈরি করা প্ল্যাটফর্মকেই তার কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য করছেন। জাভেদ করিমের এই পুরো গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো কিছু স্রষ্টাই তার সৃষ্টির পথ চলা নিয়ে প্রশ্ন তোলেন, তখন এর মানে কি দাঁড়ায়? এটা আমাদের প্রযুক্তি, উদ্ভাবন আর একটা কোম্পানির দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।